ভবনটির নাম দেখেই কিছুদিন আগের সেই স্মৃতি রোজার মনের কোণে তাজা হয়ে উঠল। এইখানেই ডেলিভারি দিতে এসেছিল সে। কী জিনিস তা অবশ্য জানা নেই। ভালো কিছু নয় নিশ্চিত। আসমান তাকে এখানে কেন নিয়ে এলো? তবে কি? ভাববার পর্যাপ্ত সময় রোজা পেল না। পাশের সিট থেকে আসমান তার দিকে কিছু একটা বাড়িয়ে দিতেই সে নজর ঘোরাতে বাধ্য হলো। একটা ফাইল। দ্বিধান্বিত হয়ে ফাইলটি হাতে নিয়ে খুলতেই রোজার চক্ষু চড়ক গাছ হয়ে উঠল। কাবিননামা, ফেক কাবিননামা। রোজাকে শুধরে দিল আসমান। হতবিহ্বল হয়ে রোজা তাকিয়ে রইল ছেলেটির দিকে। একটা নিঃশ্বাস ফেলে আসমান প্রথমবারের মতন কোনো কিছু বিশ্লেষণ করল রোজার নিকট। এটা রেসিডেন্সিয়াল এলাকা। এখানে হুটহাট ঢুকে পড়ে বসবাস করা অসম্ভব। কর্তৃপক্ষের থেকে অনুমতি গ্রহণ করতে হয়। কে থাকছে, কোন সম্পর্কে থাকছে, সব কিছু আমার ভাই বোনের তথ্য রয়েছে আগে থেকেই। তাই আপনাকে নতুনভাবে আমার বোন বানানো সম্ভব নয়। তাই বলে বউ বানিয়ে নিয়ে যাবেন? প্রশ্নটা রোজা চাইলেও উচ্চারণ করতে সক্ষম হলো না। হুট করেই তার মনে পড়ল, ঠিক গতকাল রাতেই সকলের সামনে আসমান নিজেকে তার স্বামী বলে পরিচয় দিয়েছিল। রোজা বুঝতে পেরেছে সবটাই পরিস্থিতির প্রয়োজনে। তবুও নিজের হৃদয়ে জাগ্রত হওয়ার অনুভূতির নব্য পরিস্ফুটিত ফুলটিকে সে কিছুতেই উপেক্ষা করতে পারছে না। হাতের কাবিননামার কাগজের দিকে একদৃষ্টে চেয়ে থাকল রোজা। আসমান কখনের ব্যবস্থা করেছে সে জানে না। ইতিমধ্যে সে স্বাক্ষর করে ফেলেছে। তবে নাম আসমান নয়, নীলাদ্রি রেমান নীল। রোজা আর চোখে আসমানকে দেখল। সে তার দিকে তাকিয়ে নেই। এই ব্যক্তির ঠিক কতগুলো পরিচয় রয়েছে? একটা, দুইটা, নাকি অসংখ্য? তার মাঝে নীলাদ্রি রেমান বুঝি একটা। আজ থেকে আপনি আরিয়া রেমান। সাইন করুন আরিয়া সুলতানা নামে। হুট করেই বলে উঠল আসমান, যদিও রোজার দিকে ফিরে তাকায়নি। রোজা কলমের ক্যাপ খুলে কাগজটির দিকে বেশ দীর্ঘ একটা সময় চেয়ে রইল। সব কিছুই মিথ্যা। মিথ্যা কাগজ, মিথ্যা পরিচয়, মিথ্যা এক বন্ধন। তবুও তার হৃদয়ে এমন ঘূর্ণিপাকের অর্থ কী? মিথ্যার বন্ধন কখনো চিরস্থায়ী হয় না, সেই কামনাও সে করে না। তদুপরি এমন অনুভূতির টানাপোড়েনের মর্ম কী? কলমের নিব কাগজে ছুঁয়ে রোজা আনমনে প্রশ্ন করে বসল। সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে ডিভোর্স। বিন্দুমাত্র সময়ও নিল না আসমান উত্তর করতে। ক্যাবের দরজা খুলে সে বেরিয়ে গেল বাইরে। ক্যাবের ড্রাইভার ভবনের দারোয়ানের সঙ্গে কোনো ঝামেলায় জড়িয়েছে বোধহয়। রোজা খুব বেশি চিন্তা করার সুযোগ পেল না। খুব দ্রুত সাইন করে দিল। আরিয়া সুলতানা। নীলাদ্রি রেমান নীলের স্ত্রী আরিয়া রেমান। লিফটে করে ৩০তম তলায় পৌঁছানোর পর যে ফ্ল্যাটে রোজা ঢুকল সেটাকে ফ্ল্যাট কম বরং ডুপ্লেক্স বাড়ি বলে বেশি অনুভূত হলো তার। দরজায় কাঠপাঞ্চ করে ভেতরে প্রবেশ করতেই সর্বপ্রথম তেমন কিছুই নজরে এলো না। কারণ ভারী কালো পর্দায় আবৃত সম্পূর্ণ কক্ষ। তা ভেদ করে সূর্যরশ্মি অনুপ্রবেশের সমর্থ নয়। যেন এখানে বসবাসকারী জীব অন্ধকারের বাসিন্দা। ভেতরে মানুষের উপস্থিতির কারণে অটোমেটিক সেন্সর বাতি জ্বালিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই। তাতে ধীরে ধীরে দৃষ্টিগোচর হলো সম্পূর্ণ স্থানটি। সম্পূর্ণ ইন্টেরিয়র শুধুমাত্র দুইটা রঙের উপর ভিত্তি করে সজ্জিত, সাদা এবং কালো। এরই হালকা কিংবা গাঢ় শেড ব্যবহার করে দেয়াল থেকে আসবাব পর্যন্ত সব কিছু ডিজাইন করা হয়েছে। ঢুকতেই প্রথমে একটা উন্মুক্ত ময়দানের মতন হলঘর। নরম গদির কাউচ রয়েছে কয়েকটি। মাঝখানে একটা নিচু কাচের তৈরি টেবিল। ঠিক তার পিছনেই লাগোয়া সুবিস্তৃত কিচেন। একটা স্বচ্ছ কাচের দরজার সাহায্যে পৃথক করা জায়গাটি।
কক্ষের এক কোণায় রয়েছে সর্পিলাকৃতির একটা সিঁড়ি, যা উঠে গেছে 2 তলা পর্যন্ত। উপরে কী রয়েছে তা পরিদর্শনের সুযোগ আপাতত রোজার নেই। সে বর্তমানে তার সামনের আভিজাত্য অবলোকনে ব্যস্ত। শুধুমাত্র কিচেনটি রোজার ফেলে আসা চিলেকোঠার ঘরের দ্বিগুণের সমান হবে। বাকি কোনো কিছুকেই তার তুলনা করতেও বাধল। আপনি নিচতলায় থাকবেন, আঙুল তুলে দেখিয়ে দিল আসমান। হলঘরের একপাশে কিছুটা সরু গলির মতন জায়গা রয়েছে। ওটা সম্ভবত ড্রেসিং রুম। তার ওপাশে কোনো কক্ষ থাকলেও থাকতে পারে। আর কিছুই বলল না আসমান। চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এটা কেমন ধরনের আচরণ হলো? নিজের বাড়িতে নিয়ে এসে শুধুমাত্র একটা বাক্য বলেই খালাস। অবশ্য সে আর কী বা আশা করছিল এই পিশাচের থেকে। দীর্ঘশ্বাস ফেলে রোজা এগোলো। আসমান যেদিকে দেখিয়ে দিয়েছে সেখানে যাওয়া প্রয়োজন। যাওয়ার পথে সরু গলির পাশের দরজাটা ধাক্কা দিয়ে খুলে রোজা দেখল ভেতরে তার সুটকেস। রুমটি শুধুমাত্র বিভিন্ন তাক এবং আলমারির মতন ড্রয়ার সম্পন্ন। একপাশের দেয়াল জুড়ে পোশাক রাখার জায়গা, অপর পাশের দেয়ালে বিশাল আকৃতির আয়না এবং প্রসাধনী সামগ্রী। ঠিকই ধরেছিল রোজা, এটা ড্রেসিং রুমই। বাব্বা, বড়লোকদের কি চাহিদা! শুধুমাত্র পোশাক পরিবর্তনের জন্য পৃথক কক্ষের প্রয়োজন হয়। নিজের বাইরের পোশাক বদলে রোজা একটা সালোয়ার কামিজ পরিধান করে নিল। তারপর নিজের কক্ষে গিয়ে একবার দেখে এলো। কক্ষটি চমৎকার, খুব বেশি বড়ও নয় আবার ছোটও নয়। ছিমছাম এবং পরিপাটি, পরিচ্ছন্ন বিছানা, ক্লোজেট, অ্যাটাচ বাথরুম সহ প্রয়োজনীয় সব কিছুই রয়েছে। রোজার সবচেয়ে বেশি পছন্দ হলো একপাশের কাচের দেয়াল, যার অর্ধেকটা অস্বচ্ছ এবং বাকিটা স্বচ্ছ কাচে তৈরি। চাইলে স্লাইড করে জানালার মতন খুলে রাখা যায়। এই দেয়ালের সামনে দাঁড়ালে 30 তলার উপর থেকে নিচের গোটা এলাকাসহ শহরের একাংশ বেশ চোখে পড়ে। বিশেষ করে আকাশের দৃশ্যটি অতুলনীয়। শুধুমাত্র এখানে দাঁড়িয়েই রোজা অনায়াসে ঘন্টার পর ঘন্টা সময় পার করতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক কতক্ষণ বিছানায় বসে বাইরের দৃশ্যের দিকে চেয়ে রোজা নিজের বর্তমান অবস্থান নিয়ে ভাবতে ভাবতে কাটিয়েছে টের পেল না। তার পেট ক্ষুধায় কাতর হয়ে গুমড়ে উঠতেই রোজার মনে পড়ল সে গতকাল রাতে কিছু খায়নি। সকালেও মাত্র 1 পিস ব্রেড এবং একটা মিষ্টি খেয়েই বেরিয়ে পড়েছিল। রুমের একমাত্র দেয়াল ঘড়িটি সময়ের জানান দিচ্ছে দুপুর 1টা 24 বলে। আসমানের কোনো সাড়া শব্দ নেই। ঘুমিয়েই পড়ল নাকি নিজের রুমে। দুপুরের খাবারের কি হবে? কিছুই তো বলল না। এত ভেবে লাভ নেই, সংকোচ করে বসে থাকলে তো আর খাবার মিলবে না ভেবে রোজা উঠে দাঁড়ালো। ওড়না গায়ে জড়িয়ে বাইরে বেরোলো। হলকক্ষে প্রবেশ করে সর্বপ্রথম জায়গাটির আধার তার ভ্রুকুঞ্চিত করে ফেলল। দ্রুত হেঁটে টেনে টুনে ভারী পর্দাগুলো সরিয়ে দিতেই কাচের দেয়াল ভেদ করে প্রবেশ করতে শুরু করল দিবাকরের মৃদু আলোক রশ্মি। তাতে নির্মল বর্ণে মুহূর্তেই উদ্ভাসিত হয়ে উঠল কক্ষটি। স্লাইড করে কয়েকটি জানালা খুলে দিতেই বাইরের শীতল বাতাস ভেতরের গুমোট ভাবকে ঝেঁটিয়ে বিদায় করে, এক প্রাকৃতিক স্নিগ্ধতায় রাঙিয়ে তোলে। নিজের কাজে সন্তুষ্ট হয়ে রোজা যেই কিনা কিচেনের দিকে এগোবে, ঠিক সেই মুহূর্তেই কলিং বেলের মিষ্টি সঙ্গীতের সুরে সে থমকে পড়ল। কেউ এসেছে, কিন্তু কে? সে কি খুলবে দরজা, নাকি আসমানের অপেক্ষা করবে? বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পরেও আসমানের কোনো অস্তিত্ব চোখে না পড়ায় রোজা নিজেই এগোলো। সাবধানে দরজা খুলে দিতেই হুড়মুড় করে ভেতরে ঢুকলো এক রমণী। ভাইয়া তুই? যেন নিজের বাসায় এসেছে এমন ভঙ্গিতে সে চলে গেল একদম কক্ষের মাঝখানে।
কিন্তু যখন হতবম্ব রোজাকে চোখে পড়ল তখন সে নিজের জায়গায় জমে গেল রীতিমতো। অপরদিকে রোজাও ফ্যাল করে তাকিয়ে থাকলো রমণীর দিকে। নিজের দৃষ্টিকেই মুহূর্তের জন্য বিশ্বাস করে উঠতে পারল না সে। সেই মেয়েটি যার কাছে আসাদউদ্দিনের প্রোডাক্ট ডেলিভারি দিতে এসেছিল রোজা, তাকে শরবত খেতে দিয়ে দ্বিধায় ফেলে দিয়েছিল যে সুদর্শনা রমণী। আপনি? রমণীর ভ্রু কুঁচকে গেল। ঈষৎ স্নিগ্ধ দৃষ্টিতে সে দেখতে থাকল রোজাকে। তার দৃষ্টির গভীরতায় রোজা না চাইতেও সংকুচিত হয়ে পড়ল। দরজার সামনে দাঁড়িয়ে রইল নির্বোধের মতন। আপনি এখানে কি করছেন? ডেলিভারি দিতে এসেছেন নতুন কিছু? রমণীর হাতে রয়েছে দুইটা বড়সড় হটপট। তার টি টেবিলের উপর নামিয়ে রেখে পুনরায় রোজার মুখোমুখি হলো সে। সেদিনের মতো আজও পরনে রয়েছে একটা ঢোলা টি শার্ট যা নেমে গিয়েছে তার কোমরের নিচ পর্যন্ত। ধুতি প্যান্টের উপরে টি শার্টের খানিকটা অংশ গোজা রয়েছে। স্টাইল হিসেবে নাকি অনিচ্ছাকৃত তা রোজা বুঝতে পারল না। পনিটেলের বদলে আজ চুলগুলো সম্পূর্ণ উন্মুক্ত। তাতে চুলের মাঝে লাল রঙের গুচ্ছ চোখে পড়ছে। অদ্ভুত কালার করিয়েছে, তবুও মেয়েটিকে খারাপ লাগছে না, বরং ভীষণ মানিয়েছে। কি ব্যাপার? রমণী নিজের হাত নেড়ে ইশারা করতেই রোজার ভাবনার ঘোর কাটল। কণ্ঠ পরিষ্কার করে বুকে হাত দিয়ে মিষ্টি কণ্ঠে সে জানালো, আমি আরিয়া রেমান, নীলের স্ত্রী। রমণী নিষ্পলক নয়নে রোজার দিকে চেয়ে রইল। তার চেহারার অভিব্যক্তি পরিবর্তিত হয়নি। রোজা নিজের এক হাতের আঙুল অপর হাতের আঙুলের ফাঁকে গলিয়ে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। ঠান্ডা পরিবেশেও সে ঘেমে উঠেছে। হৃদযন্ত্র বুকের ভেতর ঢোলক বাজিয়ে আসর জমাচ্ছে। রমণী চেয়ে রইল নির্বাক হয়ে। পিনপতন নীরবতার মাঝে দেয়াল ঘড়ির টিকটিক শব্দ ভেসে এলো। তা ক্রমশই অসহ্য হয়ে উঠতে থাকল। তারপর একটা সময়, ভাইয়া। রমণীর কণ্ঠস্বর উচ্চতরঙ্গ প্রবাহিত করে দিল সম্পূর্ণ কক্ষে। রোজার উপর সম্পূর্ণ মনোযোগ হারিয়ে সে সিঁড়ির কাছে গিয়ে রেলিংয়ে হাত রেখে ডাকতে লাগল, এই ভাইয়া, নীল ভাইয়া। ভাইয়া? এ কি আসমানের বোন? কিন্তু তাহলে নীলকে, আসমানকে? এত রহস্য কেন এই পিশাচকে ঘিরে? রমণী পাক্কা 2 মিনিট ডাকাডাকির পর যে মুহূর্তে উপরে উঠতে উদ্যত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই সিঁড়ির মুখে দর্শন পাওয়া গেল আসমানের। একটা হাতাছাড়া গেঞ্জি পরনে, চুলগুলো উস্কো খুস্কো এবং দৃষ্টি কিছুটা বিভ্রান্ত। সত্যিই বোধহয় ঘুমিয়েছিল। অনাবৃত থাকার দরুন তার বাহুর শক্তিশালী পেশি নজরে পড়ছে। রোজা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। আসমানের ত্বক এতটা ফর্সা বর্ণে সেটা সে পূর্বে লক্ষ্য করার সুযোগ পায়নি। তার সামনে যতবার আসমান এসেছে সম্পূর্ণ আবৃত অবস্থায়। এমনকি হাতেও ছিল গ্লাভস, যার দরুন তার বাহ্যিক গঠনে খুব একটা মনোযোগ পড়েনি। কিন্তু বর্তমানে তা দেখার সুযোগ হচ্ছে। একটু অস্বাভাবিক রকমের শুভ্র ত্বকের অধিকারী আসমান। তাতে তার বাহুর শিরা উপশিরা সমূহ নীলচে বর্ণ প্রকাশ করে দৃশ্যমান হচ্ছে। রোজা অবশ্য বেশিক্ষণ অবলোকনের সুযোগ লাভ করল না। আসমান সাথে নিয়ে আসা একটা কালো শার্ট মুহূর্তেই গায়ে চড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। এত কিছুর মাঝেও সে মাস্ক পরতে ভোলেনি। আসমান নিচে পৌঁছে কোনো কিছুই বলল না, শুধু চেয়ে থাকল রমণীর দিকে। এমন এক অভিব্যক্তি তার চোখ জোড়ায় যেন সে খুবই বিরক্ত হয়েছে। এই মেয়ে কে ভাইয়া? সরাসরি রোজাকে দেখিয়ে প্রশ্ন ছুড়ল সে। 1 সেকেন্ডও সময় নিল না আসমান উত্তর করতে। মাই ওয়াইফ। ইয়োর হোয়াট? রমণী স্তব্ধ হয়ে রইল। তার ঠোঁটজোড়া বিস্ময়ে আধ ইঞ্চি ফাঁক হয়ে রয়েছে।
আর কিছুই সে উচ্চারণে সক্ষম নয়। এমনকি রোজাও কিছুটা হতচকিত হয়ে আছে। মাই ওয়াইফ, কি অবলীলাই না উচ্চারণ করল আসমান। সে কি আদৌ এই সম্পর্কের মর্ম বোঝে? বুঝলে কি কোনোদিন পারত এমন অবিচলিত আচরণ করতে? রোজা ভেবেছিল রমণী হয়তো এখন সেদিনের কাহিনী নিয়ে প্রশ্ন উত্থাপন করবে, কিন্তু তা না করে সে নিজের কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে জিজ্ঞেস করল, আর ইউ শিওর? জবাব হিসেবে মাথা দোলালো আসমান। দীর্ঘশ্বাস ফেলে রমণী নিজের ডান হাতে মুখ ঘষে শান্ত কণ্ঠে শুধালো, বাবা জানে? না। ওয়েল, ইউ বেটার কন্ট্যাক্ট হিম সুন। বলেই রমণী উল্টো ঘুরে গেল। আসমানের সঙ্গে কোনো প্রকার বাগবিতণ্ডার লক্ষণ প্রদর্শন করল না। তোর জন্য খাবার রেঁধেছিলাম, দুপুর আর রাতের হিসেবে নিয়ে এসেছি। আশা করি দুইজনের হয়ে যাবে। রমণীর কণ্ঠ ঈষৎ অভিমানী শোনালো, কিন্তু তাতে আসমানের কোনো ভ্রুক্ষেপ রয়েছে বলে মনে হলো না। ২৬ তলার অভিজাত রমণী হনহন করে হেঁটে এগোলো দরজার দিকে। বাইরে বের হওয়ার আগে সে একবার ঘুরে তাকালো পেছনে। তার দৃষ্টি আপতিত হলো রোজার উপর। অকারণেই ভিমড়ি খেল রোজা। বাই দ্য ওয়ে, রোজা ঢোক গিলে তাকালো রমণীর দিকে। একটা অদ্ভুতরে হাসি ফুটে উঠল সুদর্শনার মসৃণ অধর জুড়ে। মাইসেলফ আফসানা রেমান চারুলতা, ইউর হাজবেন্ড সিস্টার। ক্লিক শব্দে দরজা আটকে গেল। আড়াল হয়ে গেল চারুলতা। রোজা অবাক হয়ে একদৃষ্টে তাকিয়ে রইল সেদিকে। বাড়ির ছেলে কাউকে না জানিয়ে যদি বিয়ে করে বউ ঘরে তোলে, সেক্ষেত্রে তার পারিবারিক সদস্যদের আচরণ এতটা শান্তিপূর্ণ হতে পারে, এমন কোনো ধারণাই রোজার ছিল না এতদিন। খেয়ে নিন। আসমানের কণ্ঠে রোজার মনোযোগ ভাঙল। ঘুরে তাকালো সে। প্রশ্ন করে কোনো লাভ নেই। তার সামনের বান্দা কোনোদিনও তাকে এইসব রহস্যের সমাধানে সহযোগিতা করবে না। আজ রাতে অনেক কাজ। এইটুকু বলেই একটা হটপট তুলে নিয়ে আসমান পুনরায় দোতলায় আড়াল হয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে রোজা ধপ করে কাউচে বসে পড়ল। তার জীবনে রঙ্গতামাশার এই যেন সূত্রপাত। ঈষৎ হলদেটে তরল জুড়ে ভাসছে ছোট ছোট বুদবুদ। গ্লাসের মধ্যে আটলান্টিকে ভাসমান হিমবাহের ন্যায় ভাসছে বরফখণ্ড। ঝাঁকি দিলেই ঢেউয়ের তোড়ে সৃষ্টি হচ্ছে বুদবুদে ফেনা। এক চুমুকে সম্পূর্ণ গ্লাস নিঃশেষ করে দিয়ে পুনরায় আরেক গ্লাস পূর্ণ করতে লাগলো নিহাত। তার বিপরীত প্রান্তে বসে থাকা ব্যক্তিটি অবশ্য এক্ষেত্রে ধীরস্থির। একটু একটু করে সে আস্বাদন করছে অতি মূল্যবান ইম্পোর্টেড পানীয়। আপনার অ্যালকোহল লিমিট এতটা কম হবে ভাবিনি আকাশ সাহেব। কিঞ্চিত জড়ানো কণ্ঠে হাসল নিহাত। তারপর চুমুক দিল নতুন গ্লাসে। আকাশ তার কথায় কোনো ভ্রুক্ষেপ করেছে বলে মনে হলো না। সে ওই একইভাবে স্থির দৃষ্টিতে দেখছে নিহাতকে। চোখ বুজে সমস্ত তরল গলায় ঢেলে ঠাস করে টেবিলে গ্লাসটি রেখে দিল নিহাত। হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে নিয়ে তাকালো আকাশের দিকে। তুমি কোনো মিশনে ব্যর্থ হবে ভাবিনি নিহাত। আকাশের বক্তব্যে নিহাত কাঁধ তুলে ঠোঁট উল্টালো। ব্যর্থ হলাম কোথায়? আমাকে যে ঠিকানা দেওয়া হয়েছিল তা নিশ্চয়ই ভুল ছিল। আমাদের এক্সপার্ট টিম কখনোই ভুল করে না। এবার আকাশের যান্ত্রিক দৃষ্টিতে নিজের জ্বলন্ত দৃষ্টি মেলালো নিহাত। ঠোঁট বাঁকিয়ে সামনে ঝুঁকে বলল, আপনি বোধহয় স্বীকার করতে নারাজ যে কেবি গ্রুপের মাধ্যমেও কোনো ভুল হতে পারে। আকাশ জবাব দিল না। স্থির দৃষ্টিতে পর্যবেক্ষণ করে গেল নিহাদের প্রতিক্রিয়া। তার কেন যেন মনে হচ্ছে এই ছেলেটা কোনো কিছু ইশারা করছে, কিন্তু সেই ইশারা আপাতত সে ধরতে পারছে না। পুনরায় চেয়ারে হেলান দিয়ে নিহাত উদাসী ভঙ্গিতে তৃতীয় গ্লাসে কিছু বরফকুচি তুলে নিল।
তারপর ঢালতে থাকলো পানীয়, যতক্ষণ না উপচে পড়ে তা। ওই মেয়ে সেদিন বাড়িতেই আসেনি, হয়তো আগেই টের পেয়ে কোথাও সটকে পড়েছে, নয়তো যথারীতি নিজের কাস্টমারের সঙ্গে বাইরে রাত কাটিয়েছে। গ্লাসে চুমুক দিল নিহাত। এবার তাড়াহুড়ো করল না, ধীরে ধীরে উপভোগ করতে থাকলো পানীয়ের উত্তেজনাকর স্বাদ। তাহলে আজ সকালেই সে বাড়ি থেকে উধাও হলো কিভাবে? আকাশের প্রশ্নে এই প্রথম বিরক্তি প্রকাশ করল নিহাত। গ্লাস নামিয়ে রেখে একটা হেঁচকি তুলে জানালো, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আকাশ সাহেব, আমি ডিটেকটিভ নই, হিটম্যান। আমার কাজ গোয়েন্দাগিরি করা নয়, বরং যাওয়া এবং খতম করা। আর কিছুই জিজ্ঞেস করল না আকাশ, নিজের গ্লাস নিঃশেষ করে উঠল। পরিধানের স্যুটের কলার ঠিকঠাক করে নিতে নিতে বিড়বিড় করল, সে যাই হোক, ওই মেয়েকে তো পাকড়াও করা হবেই। যদি সে দোষী না হতো তাহলে নিশ্চয়ই এভাবে পালিয়ে বেড়াতো না। কিন্তু পালিয়ে এবার যাবে কোথায়? অল দ্য বেস্ট। বৃদ্ধাঙ্গুলি তুলে নিহাত নিজের ঝকঝকে দাঁত দেখিয়ে হাসল। তাতে আকাশের কপালে কয়েক সারি ভাঁজ পড়ল। এই ছেলেটা বড়ই বেপরোয়া, কোনো কিছুতেই এর প্রফুল্লতা কমানো যায় না। জটিল থেকে মারাত্মক সব কাজই সে হাসতে হাসতে করে, যেন এসব তার জন্য ছেলে খেলা। তাই কেবি গ্রুপের হিট টিমে নেতার স্থানটি বর্তমানে তার দখলে। আগে ছিল, নামটি মনে করতে চাইল না আকাশ। ওই নামটির সঙ্গে তার নিজের নামের অস্বাভাবিক এক মিল রয়েছে, যার দরুন তাকে স্মরণে আসলেও কেমন অশুভ এক অনুভূতি অনুভূত হয়। মাথা ঝাঁকিয়ে পুরনো চিন্তা দূর করে বের হওয়ার উদ্দেশ্যে এগোলো আকাশ। পথিমধ্যে বলল, হোয়াট এভার ইউ সে নিহাত, তবে কুকুর হয়ে মালিকের পায়ে কামড় বসাতে যাওয়ার পরিণাম কি হতে পারে তা কখনোই ভুলে যেও না। থমকে গেল নিহাত। এই প্রথম তার অধর থেকে সর্বদা লেগে থাকা প্রফুল্ল হাসিটি উধাও হলো। মাথা কাত করে কাঁধের উপর দিয়ে পিছনে তাকালো আকাশ। ইউ হ্যাভ এ গ্রেট এক্সাম্পল বিফোর ইউ, ডোন্ট ইউ? এইটুকুই। বার থেকে বেরিয়ে গেল আকাশ। অপরদিকে তখনও নিঃশব্দে বসা নিহাত। গ্লাসে তার হাত ক্রমশ চেপে বসেছে, কিন্তু পরক্ষণেই আবার তার ঠোঁট ভাসিয়ে উঠল হাসির জোয়ার। হে, এক্সাম্পল। নিজের ফোন চালু করল নিহাত, গ্যালারিতে ঢুকল। তার সামনে ভেসে উঠল একটা ছবি। 4 তলা বিল্ডিংয়ের সামনে একটা ক্যাব দাঁড়িয়ে, তার সঙ্গে মাস্ক ক্যাপ পরিহিত এক যুবক এবং সালোয়ার কামিজ পরিহিতা যুবতী। উভয়ই ক্যাবে প্রবেশ করছে। ছবিটির দিকে চেয়ে গ্লাসে ঠোঁট ছোঁয়ালো নিহাত। হাসতে হাসতে বিড়বিড় করল, ইয়েস, হি ইজ এ গ্রেট এক্সাম্পল অফ এ ওয়ারিয়র। ক্লাবটির নাম পাতাল, যার অর্থ ইংরেজি করলে দাঁড়ায় আন্ডারগ্রাউন্ড, এবং ইতালিয়ানে ইল মান্দো সত্তের-রানিও। এই তৃতীয় বিশ্বের দেশটিতে অজস্র না পাওয়ার মাঝে এমন এক স্বর্গীয় স্থানের অস্তিত্ব থাকবে তা গত সফরে উপভোগের সুযোগ পায়নি সান্দ্র। এবার অন্তত কিছুটা হলেও তার শখ পূরণ হচ্ছে। উফ, কি এক যন্ত্রণা! তার বাবা যে কেন শুধু তাকেই পায় এই অশিক্ষিত মানুষগুলোর সাথে ডিল করতে। বাঙালি মানেই এক একটা অ্যাটম বোম। কাজের বালাই নেই, শুধু মুখেই যত বড় বড় কথা। উঠতে বসতে পা চাটতে প্রস্তুত থাকে। অপমান করলেও নীরবে হজম করে নেয়, হাসি মুখ ধরে রাখে। এসব সান্দ্রর জন্য অতিথিপরায়ণতা নয়, বরং চারিত্রিক দুর্বলতা। ক্লাবের পরিবেশ বর্তমানে উন্মত্ত হয়ে রয়েছে। এই জায়গায় কিছুটা হলেও ইতালির ভাইব পাওয়া যাচ্ছে। সব অভিজাত পরিবারের সন্তানেরা ফুর্তি উদযাপনে হুমড়ি খেয়ে পড়ে এখানে। ঠিক উন্মাদনা বললে ভুল হবে, রীতিমতো অশ্লীলতা। এখানে নামধারী কোনো সুশীলের উপস্থিতি নেই, তাই সকলে মুক্ত বাঁধনহারা পাখির ন্যায় মত্ত উপভোগে। তীব্র মিউজিকের সঙ্গে সঙ্গে অবাধ মেলামেশা।
ছেলেতে মেয়েতে কোনো পার্থক্য নেই যেন। তবে আজ কেন যেন এসবে অংশ নিতে ভালো লাগছে না। সান্দ্র তাই সোফায় বসে চুমুক দিচ্ছে বিয়ারে। কিছুক্ষণ আগেই ৫ কি ৬টি মেয়ে এসে তার আশেপাশে ঘুরে গিয়েছে। কাউকেই আলাদাভাবে চোখে পড়েনি। এইসব বাঙালি মেয়েগুলো পাশ্চাত্য সাজে নিজেদের মেলে ধরেছে। কোনো পার্থক্য বোঝা দেয়, তাই কেন যেন রুচি আসছে না। যদিও তার সেক্রেটারি কিছুটা দূরেই বিহ্বল একজন সঙ্গিনীর শনে। অলস ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বিয়ারে চুমুক দিতে দিতে হঠাৎ সান্দ্রর সর্পের ন্যায় তীক্ষ্ণ নয়নজোড়া আবদ্ধ হলো এক রমণীতে। তাকে আলাদাভাবে নজরে পড়ার কারণ তার পরিধানের বস্ত্র। এমন এক জায়গায় শাড়ি পরে আসা মেয়েকে শুধু সান্দ্রর নয়, বরং বাকি সকলেরই চোখে পড়েছে। গাঢ় খয়েরি রঙের ঝকঝকে দুতি ছড়ানো শাড়িটির সঙ্গে কালো হাতবিহীন টপ বেশ মানিয়েছে। মেয়েটি আহামরি সুন্দরী নয়, তবুও তার চেহারা এবং অব্যয় এতটাই আকর্ষণীয় ঠেকছে যে সান্দ্র নিজের দৃষ্টি ফেরাতে পারছে না। বাঙালি রমণীর চলনই ভিন্ন রকম। নির্লজ্জের মতো তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে গেল সান্দ্র। রমণী তার দৃষ্টি ঠিকই লক্ষ্য করল। টকটকে খয়েরি লিপস্টিক দেওয়া ঠোঁটে বিস্তর হেসে সে আঙুল তুলে ইশারা করল প্রাইভেট রুমের দিকে। অতঃপর লাস্যময়ী রমণীর পিছু নিল সান্দ্র। মায়াবিনীর সৌন্দর্যে এতটাই মোহিত সে যে ক্লাবের বারে এতক্ষণ ঠিক তার থেকে কয়েক হাত দূরে বসে থাকা মাস্ক পরিহিত বান্দাকে সে খেয়ালই করল না। সান্দ্র এবং রমণী উধাও হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই সে উঠল। ধীরে ধীরে অনুসরণ করল নিজ পথ।